নমস্কার সবাইকে। বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প মহাশ্বেতা। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। সাদা চুনকাম করা দেওয়ালগুলি শুধু শুভ্রই নয়, শূন্য। একখানা ফটোগ্রাফ কিংবা ক্যালেন্ডার পর্যন্ত নেই। একপাশে একখানি তক্তপোষে বিছানা পাতা, সাদা চাদরটা মেঝে পর্যন্ত ঝুলে পড়েছে। পাশেই ছোট্ট একটা টেবিলে দু একখানা বইপত্র আর একটি ফুলদানিতে কয়েকটি চন্দ্রমল্লিকা। তক্তপোষের উপর পা ঝুলিয়ে বসা অমিতাভর দিকে আর একবার তাকালো চিন্মোহন। ঘরের মতোই নিরাভরণ শুভ্র ওর সজ্জা, ভিজে এলো চুল পর্যন্ত পিঠে ছড়িয়ে পড়েছে। এ যেন কালো প্লেটের উপর খড়ি দিয়ে লেখা একটা শ্লোকের স্তবক। ইচ্ছা করলে এখান থেকে হাত বাড়িয়ে ওর একখানা হাত চিন্মোহন নিজের হাতে তুলে নিতে পারে। অমিতা একটুও বাধা দেবে না, একটুও বিস্মিতও হবে না। তবুও থাক। এই স্তব্ধ গম্ভীর মর্মমূর্তির সামনে বসে প্রশান্ত মাধুর্যে মন পরিপূর্ণ হয়ে ওঠে। কোনো ক্ষোভ থাকে না, কোনো চাঞ্চল্য থাকে না। রূপের এই অনুভূতি চিন্মোহনের জীবনে নতুন। এতকাল উজ্জ্বল শিখায় নিজেকে আহুতি দিয়েছিল আনন্দ। দহন জ্বালায় নিজের অস্তিত্বকে তীব্রভাবে অনুভব করা যেত, কিন্তু অমিতার সঙ্গে পরিচয় না হলে জীবনে মধুর প্রশান্তির এই আস্বাদন আর হয়তো ঘটে উঠত না। কোনো কোনো দিন চুলের মতো সূক্ষ্ম একটু কালো রেখা থাকে, আজ একেবারে সাদা থান পড়েছে অমিতা। তাতে গাম্ভীর্য যেন আরও গাঢ় হয়ে উঠেছে। রিক্ততার মধ্যেই যেন ওর সৌন্দর্যের পূর্ণ প্রকাশ। একটু চুপ করে থেকে চিন্মোহন ডাকল, শ্বেতা। বেশ, আর পরিবেশের সঙ্গে মিলিয়ে ওর নাম দিয়েছে চিন্মোহন, মহাশ্বেতা। স্নিগ্ধ হাসল অমিতা। চিন্মোহনের মনে হলো ওর হাসি রঙও যেন সাদা একগুচ্ছ জুঁই ফুলের মতো, যেমন স্বল্প তেমনি সুন্দর। তবুও ভালো, আজ আর মহাশ্বেতা নই। চিন্মোহন বলল, মহাশ্বেতাই তো। আমার দেওয়া নাম যাতে সম্পূর্ণ সার্থক হয় তার জন্য শাড়ির প্রান্ত থেকে কালো রেখাটুকু পর্যন্ত তুলে দিয়েছ। অমিতা কোনো কথা বলল না। চিন্মোহন বলল, বেশ, আমার কোনো আপত্তি নেই। এ বেশ যেদিন নিজে থেকে বদলাবে আমি সেই দিনের অপেক্ষায় প্রতীক্ষা করে থাকব, কিন্তু বদলাতে একদিন হবেই। চিন্মোহন তার চোখের দিকে তাকাতে অমিতার চোখ নামিয়ে নিল। কি যেন আছে চিন্মোহনের দৃষ্টিতে, যাতে সমস্ত অন্তর থরথর করে কেঁপে ওঠে। বেশ বদলানোর আর রোধ করা যাবে না, এ কথা অমিতাও জেনেছে। সে সম্ভাবনা দিনের পর দিন, মুহূর্তের পর মুহূর্ত ক্রমেই নিকটতর হয়ে আসছে। বদলাতেই হবে। শুধু কি বেশ, জীবনের মূল ধারাটাই ছুটবে নতুন গতিতে। কিন্তু কেমন হবে সে পথ, কেমন হবে পরিবর্তন? এখনও শঙ্কায় মন দুলতে থাকে। সংশয় সম্পূর্ণ ঘুচতে চায় না। এই 5 বছরের বৈধব্য জীবনের সঙ্গে অদ্ভুতভাবে লেগে গেছে। এছাড়া অন্য জীবনের কথা কল্পনাও যেন ভাবা যায় না। কিন্তু যার স্মৃতির জন্যই কৃতজ্ঞতা, সে মৃত অমূল্যের উপর মন কি অমিতার আজও তেমনই একনিষ্ঠ আছে? দৈনন্দিন জীবনের বিধবার আচার নিষ্ঠা সেই তেমনি কি মেনে চলেছে? কিন্তু নিজের মনের খবর তো অমিতা জানে। এই শুভ্র বেশবাসের মনের সঙ্গে মনের মিল কই? কত রাত্রে নিঃশব্দে চোখের জল ফেলেছে অমিতা, তবুও অমূল্যের মুখ স্পষ্ট করে মনে পড়েনি। সেখানে ভেসে উঠেছে চিন্মোহনের প্রতিমূর্তি। অমিতা আর পারে না। এই অন্তর্দ্বন্দ্ব আর আত্মনিরোধের অন্ত হবে কবে? গোপন কাঁটায় মুহুর্মুহু ক্ষতবিক্ষত হওয়ার শক্তি আর অমিতার নেই। এবার সে শিথিল দেহে নিজেকে সম্পূর্ণ ছেড়ে দেবে। দুর্বার স্রোতেই যেখানে খুশি তাকে ভাসিয়ে নিয়ে যাক। তবু ওর চোখের সামনে নিজের মনকে এমন করে উন্মুক্ত করে মেলে ধরার কি প্রয়োজন ছিল? এর যে আজীবন প্রচ্ছন্ন থাকতে পারলেই, নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে পারলে যেন কৃতিত্ব ছিল,
আনন্দ ছিল বেশি। দিনের পর দিন পাপড়ির পর পাপড়ি খুলতে থাকে, তবু তার মনের কিছুতেই নাগাল পাবে না চিন্মোহন। অমিতা তেমনই ভেবে রেখেছিল, কিন্তু তা হলো কই? কখন কোন অজ্ঞাত মুহূর্তে একসঙ্গে সমস্ত দলগুলি খুলে গেল, অন্তরের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত হয়ে উঠল। ওর চোখের আলোয় কিছুই আর গোপন রইল না। পর্দার বাইরে থেকে ভুবনবাবু ডাকলেন, অমিমা। অমিতা হঠাৎ কোনো কথা বলতে পারল না। চিন্মোহন বলল, আসুন। ভুবনবাবু ঘরে ঢুকতেই চিন্মোহন চেয়ার ছেড়ে দিয়ে তক্তপোষের একপাশ ঘেঁষে বসে পড়ল। আর সেই মুহূর্তে সংকোচের সঙ্গে অমিতা আরও খানিকটা সরে বসল। মেয়ের দিকে তাকিয়ে ভুবনবাবু মনে মনে হাসলেন। ওর বৈধব্যক্লিষ্ট শীর্ণ চেহারায় যেন এক নতুন রঙের ছোপ লেগেছে। বয়স ওর 25 হতে চলল। গত বছর বিটি পাশ করে গুরুগম্ভীর হেডমিস্ট্রেস হয়েছে। বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে ওর কড়া শাসনে ভুবনবাবুকে সর্বদা তটস্থ থাকতে হয়। সেই মেয়ের এই বালিকা সুলভ লজ্জা তার চোখে ভারী অপরূপ লাগল। ভুবনবাবু মুহূর্তের জন্য যেন পলক ফেলতে ভুলে গেলেন। ওর দেহে মনে যেন লাবণ্যের নতুন জোয়ার এসেছে, বাঁচার নতুন সার্থকতা। দীর্ঘদিনের সংস্কারবদ্ধ মনকে ধিক্কার দিলেন ভুবনবাবু। এর সম্ভাবনার কথা যদি তার আরও 4 বছর আগে মনে পড়তো, তাহলে এই ব্যর্থ কৃচ্ছ সাধনে ওর জীবনের এতগুলো দিন এমন করে নষ্ট হয়ে যেত না। কিছুক্ষণ চুপ করে থেকে চিন্মোহনের দিকে তাকিয়ে বললেন, একটা কথা নিশ্চিত করে জেনে নেওয়া দরকার চিন্মোহন, তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। সেই হিসেবে ভালো মন্দ সমস্ত বোঝাপড়া নিজেরাই করে নিতে পারো। মাঝখান থেকে আমার হস্তক্ষেপের অবশ্য কোনো প্রয়োজন নেই। চিন্মোহন বাধা দিয়ে বলল, না না, তা কেন? অভিভাবক হিসেবে নিশ্চয়ই আপনার অনেক কিছু জানার থাকতেই পারে। ভুবনবাবু হাসলেন, সে কথা থাক। নিতান্ত শুভাকাঙ্ক্ষী হিসেবেই কয়েকটা কথা স্পষ্ট করে বুঝতে চাচ্ছি। নতুন কিছু নয়। সেদিন তুমি যখন আমার কাছে একটা প্রস্তাব করেছিলে, তখন আমি যা জিজ্ঞাসা করেছিলাম তার জবাব তো এখনও পাইনি চিন্মোহন। চিন্মোহন বলল, হ্যাঁ, খোলাখুলিভাবেই আমি সকলের সঙ্গে আলোচনা করেছি। দাদা তো সম্পূর্ণ সমর্থনই করেন। অনেক করে বুঝিয়ে বলার পর মায়ের সম্মতি শেষ পর্যন্ত পাওয়া গেছে। হয়তো সেটা তার সানন্দ সম্মতি নয়, কিন্তু এই ধরনের কিছু কিছু প্রতিকূলতার মুখোমুখি দাঁড়াবার শক্তি আমার অমিতার আছে বলেই আমি জানি। যদি নাই পারেন, তাতেই বা ক্ষতি কী? বর্তমান যুগের বিবাহটা ব্যক্তিগত, পরিবারগত নয়। ভুবনবাবু আরও একটু মৃদু হাসলেন। সে কথা সত্য, কিন্তু পরিবার আর সমাজ, কয়েকজন জাতিবন্ধু নিয়ে যে সমাজের গণ্ডি যত ছোটই হোক, তাকে অস্বীকার করা অত সহজ নয়। জীবনে কিসের যে কতটুকু প্রভাস, তার উপর হিসেব কি খুব সহজ চিন্মোহন? ভুবনবাবুর কথা শেষের দিকটায় একটু ক্লান্ত করুণ সুর বেজে উঠল। ইতিহাসটা চিন্মোহনের কিছু কিছু জানা। তার বোনকে বিয়েও দিয়েছিলেন ভুবনবাবু। মায়ের এইটুকু বৈধব্যতার পরিবারের সঙ্গে আজীবন তাদের বিচ্ছিন্ন থাকতে হয়েছে। সে নিঃসঙ্গ রুক্ষতা তাদের দাম্পত্য জীবনকেও স্পর্শ করতে ছাড়েনি। চিন্মোহন চুপ করে রইল, কোনো কথা খুঁজে না পেয়ে শেষে অমিতা বলল, যাই বাবা, চা করে আনি। ভুবনবাবু সম্মতিসূচক ঘাড় নাড়লেন। সপ্তাহখানেক সময় নিয়েছিল অমিতা। সপ্তাহের শেষে আরও 1 সপ্তাহ সময় চাইল, কিন্তু অসহিষ্ণু চিন্মোহন মাথা নাড়লে, না, আর সময় তুমি পাবে না। আয়ুর সমস্ত সপ্তাহটাই তাহলে এমনি করেই কেটে যাবে। আর বিলম্ব নয়, যা হয় কালই। ওরই অসহিষ্ণুতার মাঝে মাঝে বেশ লাগে অমিতার। আরও বেশি অসহিষ্ণু, বেশি রাড় যদি হয়ে উঠতে চিন্মোহন, তাহলে অমিতার দায়িত্ব যেন আরও অনেক কমতো। তার সমস্ত দ্বিধা সংশয়ের অন্ত নির্দয় হাতেই উন্মোচন করে ফেলুক চিন্মোহন। অমিতা বাধা দেবে না। স্থির হলো বিয়ে হবে রেজিস্ট্রি করেই। তবু চিন্মোহনের পারিবারিক সন্তুষ্টির জন্য হিন্দু অনুষ্ঠানগুলিও সংক্ষেপে পালন করা হবে। লজ্জায় কণ্টকিত হয়ে ওঠে অমিতার মন। আবার সেই অনুষ্ঠানের পুনরাবৃত্তি কিছুতেই মন সায় দেয় না। একটু চুপ করে অমিতা বলে উঠল, এগুলো কি না করলেই নয়? চিন্মোহন বলে, আমার জন্য
ওগুলো নিতান্তই অনাবশ্যক, কিন্তু আত্মীয় স্বজনের জন্য কিছুটা প্রয়োজন আছে বই কি। তবু জিনিসগুলো যে বিরক্তকর সন্দেহ নেই। কত যে অসংখ্য মেয়েলি আচারের মধ্যে দিয়ে যেতে হবে তার ঠিক নেই। তবু চিনমোহন মিষ্টি একটু হাসল। তবুও একেবারে তোমার যখন হয়েছে অত অসুবিধা হবে না বোধ হয়, কিন্তু ওদের পাল্লায় পড়ে নিতান্ত অনভিজ্ঞ আমার দশাটা যে কী হবে তা ভেবে দেখো তো। হঠাৎ ভাবি বিকর্ণ দেখল অমিতার মুখ। চিনমোহন বিস্মিত হয়ে বলল, কি হলো? ম্লান হাসল অমিতা। কি আবার হবে? কিন্তু কি যে হয়েছে তা বুঝতে বাকি নেই চিনমোহনের। অমিতার পূর্বজীবন সম্বন্ধে পক্ষে কোনো দিন কোনো কৌতূহল চিনমোহন প্রকাশ করেনি। এই প্রসঙ্গে সতর্কতা সে বরং এমনিই হয়ে যায়। তবু কোনো মুহূর্তে তার উল্লেখ মাত্রই অমিতা যদি এমন আঘাত পায়, এতটা অসহায় বোধ করে, তা বা কী করে চিনমোহন সহ্য করবে? বয়স এবং অভিজ্ঞতা কি কম হয়েছে অমিতার যে তার মন আজও এতখানি স্পর্শকাতর থাকবে? একটা কথা আজ একটু খোলাখুলিভাবে আলোচনা করতে চাই অমিতা। চিনমোহনের কণ্ঠ একটু রূঢ় এবং গম্ভীর শোনালো। বলো। তোমার পূর্বজীবন প্রসঙ্গ এতকাল সযত্নে দুজনে আমরা এড়িয়েই গেছি, কিন্তু ফল তাতে ভালো হয়নি দেখা যাচ্ছে। এর চেয়ে খোলাখুলিভাবে আলোচনাই বরং ভালো। বেদনা এবং দুর্বলতার স্থানকে লুকিয়ে রেখে কাজ নেই। অমূল্যবাবুকে তুমি আজও ভুলতে পারোনি, এই তো স্বাভাবিক। এজন্য আমার কোনো ঈর্ষাও নেই, ক্ষোভও নেই। আমার শুধু দুঃখ এই, তার কথা আমার কাছ থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখতে চাও। অন্য প্রসঙ্গের মতো তার কথাও তো, এমনকি তোমাদের সেই দাম্পত্য জীবনে খুঁটিনাটি কাহিনী পর্যন্ত দুজনে আমরা আলোচনাও করতে পারি। অমিতা অদ্ভুত একটু হাসল, বলল, প্ল্যানটা যেমন ভালো তেমনি কৃত্রিম। জীবনকে সবসময় অমন ফর্মুলায় বাঁধা যায় বলে কি মনে হয় তোমার? চিনমোহন বলল, বেঁধে নিতে পারলে অনেক সময় কিছু ভালোই হয়। নিজেদের গড়া যে বাঁধন, তাকে ভয় কিসের? সে তো ছন্দের বাঁধনের মতোই। বিয়োগকেও তো লোকে বন্ধনই বলে। মনে মনে যত বিরূপতাই থাক, মুহূর্তের জন্যে সকলেই মুগ্ধই হলেন। রূপ যেমন আছে, সঙ্গত রুচিও তেমনই। বয়স যতটা বেশি বলে শোনা গিয়েছিল, মুখে ততটা ছাপ পড়েনি। বিদ্যার সঙ্গে বন্দুকের সঙ্গিনীর মতো তীক্ষ্ণ অহংকার উঁচু হয়ে নেই। শুধু চিনমোহনের সঙ্গেই তার সম্পর্ক নয়, পরিবারের সকলের সঙ্গে অন্তরঙ্গ হতে অমিতা উৎসুক। তবু কয়েক ঘন্টার মধ্যে অমিতার মনে অস্বস্তির গোপন একটা কাঁথা কোথা থেকে এসে বিঁধল এবং লাগলো। মন্দাকিনীকে প্রণাম করতে গেলে তিনি হঠাৎ পা সরিয়ে নিলেন। থাক থাক। অপ্রতিভভাবে অমিতাকে সরে দাঁড়াতে হলো। বাইরের ঘরে শোনা গেল চিনমোহনের বড় ভাই মনমোহন বিধবা বিবাহ সম্বন্ধে বন্ধুদের কাছে বক্তৃতা করছে। আমি বেশ ভাবচিত্তে ইচ্ছে করেই মত দিয়েছি, বুঝলে বন্ধু। অমন সচেতন চেষ্টা ছাড়া বিধবা বিবাহ আমাদের সমাজে প্রচলনই হবে না। লজ্জা আর সংস্কারের জড়তা এমনই জোর করেই ঘুচানো প্রয়োজন। অমিতা সেখান থেকে তাড়াতাড়ি সরে যায়। খেতে বসেও অসুবিধার অন্ত নেই। পুরুষদের খাওয়া হয়ে গেলে চিনমোহনের বোন সুনন্দা আর তার বৌদি সরমার সঙ্গে অমিতাকে খেতে দেওয়া হলো। পরিবেশনের ভাব নিজে নিয়েছেন সম্পর্কিত এক ঠান্দি। বিবাহাদি ব্যাপারে খাটতে তেমন তিনি পারেন, তেমনি পারেন কথা বলতেও। তার বাসনার সরসতার খ্যাতি আছে পাড়ায়। নিরামিষ আমিষ নানা রকমের তরিতরকারি, কিন্তু অমিতা শুধু নিরামিষ তরকারি দিয়েই খেয়ে চলেছে। আমিষ একটা স্পর্শ পর্যন্ত করছে না। ঠান্দি তা লক্ষ্য করে বললেন, ও মা, নতুন বউ যে মাছের তরকারি একটা ছুঁয়ে দেখলে না? এত কষ্ট করে রাঁধলুম তো ভাই তোমার জন্যেই। সলজ্জভাবে অমিতা বলল, আজ থাক। ও মা, থাকবে কেন? সদভাগের যে রোজ মাছ খেতে হয়। সুনন্দা বলল, খান বৌদি, চমৎকার হয়েছে। সরমাও বলল, একটা তরকারি অন্তত খাও। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও এক টুকরো মাছ মুখে দিল অমিতা, কিন্তু সঙ্গে সঙ্গে দুঃসহ বিষমিশার মতন গ্রাসটা ঢেলে ফেলল মেঝের উপর। সবাই অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল। লজ্জায় আর অস্বস্তিতে প্রতিটা মুহূর্ত অসহনীয় লাগতে লাগলো অমিতার। ঠান্দি কিছুক্ষণ নির্বাক বিস্ময়ে তাকিয়েছিলেন। তারপর হঠাৎ কি মনে পড়ে যাওয়ায় তিনি মুখ টিপে টিপে হাসতে লাগলেন। ও তাই বলো? তা চিনুর সঙ্গে ভাব তো নাদ বয়ে শুনেছি অনেক দিন থেকেই। বিয়ে যে হবে এ তো প্রথম থেকেই জানতো।
মাছকোচ খাওয়ার অভ্যাসটা তখন থেকে আরম্ভ করলেই তো হতো, তাহলে আর এমন অসুবিধায় পড়তে হতো না। সেসব বিধি নিষেধ তো আর সকলের জন্য নয়। অমিতা চেয়ে দেখল সকলের মুখে কৌতূহলে হাসি ফুটে উঠেছে। খেয়ে দিয়ে উঠে সুনন্দা বলল, ঠান্দি চিরকালই ঠোঁট কাটা মানুষ, তার রসজ্ঞানে তুলনা হয় না, কিন্তু তার রসিকতায় আমরা পায়ের তলা পর্যন্ত চলে যায়, এই যা যন্ত্রণা। অমিতা নীরবে ম্লান একটু হাসল। বাইরের আচার আচরণ নিয়ে এমন আকস্মিক অসুবিধার পড়তে হবে, নানা অন্তর্দ্বন্দ্বের মধ্যে ধারণা তার কিছুতেই মাথা আসেনি। সুনন্দা সহানুভূতির কণ্ঠে বলল, গা বমি বমি লাগছে নাকি এখনো? একটা পান খেয়ে দেখুন না বৌদি, সেরে যাবে। অমিতা বলল, পান তো আমি খাইনি। সুনন্দা হাসল, খান না বলে কি কখনো খেতে হবে না নাকি? আমি কি সব দিন খাই, কিন্তু নিমন্ত্রণের পর পান খেয়ে ভারী চমৎকার লাগে। দাঁড়ান, আমি সাজিয়ে আনছি, ভালো যদি না লাগে কি বলছি। 14-15 বছরের কিশোরী মেয়ে, ওর নিজের ভালো লাগার স্রোতের অন্যের অসুবিধাটা ভাসিয়ে নিয়ে যায়। স্কুলে এমন অনেক ছাত্রীর সঙ্গে নিতান্ত পরিচয় হয়েছে অমিতার, কিন্তু নিজের গাম্ভীর্যে সে অটলই রয়েছে। সারাদিনের মধ্যে চিন্মোহনের আর সাক্ষাৎ নেই, ভিড়ের মধ্যে বাইরে বাইরে লুকিয়ে বেড়াচ্ছে, তাকে দেখাই যায় না আর। মনে মনে অমিতা হাসে, এতদিনের সেই সপ্রতিভ চিন্মোহনের বিয়ের পর হঠাৎ এমন লাজুক হয়ে উঠল কী করে। সন্ধ্যায় সরমা আর সুনন্দা প্রসাধনের নানান উপকরণ নিয়ে বসল, অমিতাকে নিজেদের পছন্দ মতন সাজাবে। বিব্রত হয়ে অমিতা বলল, এসব কেন এত? সুনন্দা বলল, কেন নয়, আগের মতো আজও কি সেই সাদা? চোখের ইশারায় শর্মা তাকে নিষেধ করে বলল, ছি। অমিতা ছেড়ে দিয়েছে নিজেকে, তাকে নিয়ে যা খুশি করুক ওরা। অস্বস্তি প্রথমটায় লাগলেও এ ধরনের আত্মসমর্পণের অদ্ভুত তৃপ্তিও যে একরকম পাওয়া যায়, তা যেন বহুকাল পরে আবার নতুন করে অনুভব করল অমিতা। এজন আর কেউ, আর কারোর শরীর সুনন্দাদের একজন হয়ে উঠেছে, সেও কৌতুক বোধ করছে। আলতায় পা দুটো একেবারে লেপে দিয়েছে সুনন্দা, কপালে সিঁথি নেই পড়েছে সরমা। সিঁদুরের সূক্ষ্ম রেখায় তার তৃপ্তি নেই। নিজের মতন করে অমিতার স্মৃতিও সে আয়ত্তের চিহ্নে উজ্জ্বল করে তুলল। কপাল বড় করে এঁকে দিল সিঁদুরের ফোঁটা। কে বলল বিধবার বেশি 5-5টি বছর কাটিয়ে এসেছে অমিতা। খাওয়া দাওয়ার পর সুনন্দা পাল্লায় পড়ে এলো, বেলাও পান খেতে হলো তাকে। তাছাড়া দীর্ঘদিন পরে হলেও পানের স্বাদটা অমিতার ভালোই লাগছে। সাজিয়ে গুছিয়ে সুনন্দা তাকে ঠেলে নিয়ে দাঁড় করিয়ে দিল নিজের বড় দেওয়ালের আয়নাটার সামনে। দেখুন কি চমৎকার মানিয়েছে, আমূল বদলে গেছেন একেবারে। নিজেকে নিজে চিনতে পারছেন তো? মৃদু হাসল অমিতা, না পাওয়াই তো ভালো। আদৌ শোভাভাবে একটা বই পড়ছিল চিন্মোহন। অমিতাকে দেখে হঠাৎ যেন চমকে উঠল। এ কি হয়েছে? অমিতা একটু বিস্মিত হলো। কেন, কি আবার হবে? চিন্মোহন যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তোমায় এমন বিশ্রী সংসার সাজালো কে? কথার ভঙ্গিটা কেমন যেন দুঃসহ লাগলো অমিতার। বলল, কি আবার সাজাবে, আমি নিজেই সেজেছি। কেন, খুব খারাপ লাগছে নাকি? সর্বাঙ্গে হেসে উঠল চিন্মোহন। না না না, অতি চমৎকার, অতি চমৎকার। 10 বছর বয়স কমে গেছে তোমার, একেবারে চতুর্দশী বালিকা বধূ। এই অপ্রত্যাশিত আঘাতে চমকে উঠে চোখ তুলতেই অমিতা দেখতে পেল চিন্মোহনের শিয়রে খানিকটার উপরেই দেওয়ালে টাঙানো দিন কয়েক আগের অমিতারই একখানা ফটো, নিজে সযত্নে নিজ হস্তে লেখা, মহাশ্বেতা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অমিতা। এই বিচিত্র বর্ণবাসের অন্তরালে তার মন মরুভূমির রিক্ততায় ধুধু করছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।